খুব কঠিন প্রশ্ন এলে, খুব কঠিন প্রশ্ন এসছে, দাঁত পড়ানো যাচ্ছে না, তখন কি করবে তুমি পরীক্ষায়? খুব সহজ প্রশ্ন এসছে, প্রতিটা প্রশ্ন তোমার জানা, তাহলে তুমি কি করবে? যদি এরকম হয় যে কোশ্চেন দেওয়ার আগে যখন ওই যে গোল গোল পাকাচ্ছ, ওএমআর ফিল আপ করছো, তখনই তোমার টেনশন প্যালপিটেশন শুরু হয়, তখনই ঘাম হয়, তখন তুমি কি করবে? যদি এরকম হয় যে তুমি পরীক্ষা হলে যাচ্ছ আর সেখানটা দেখছো একটা ধর্ণা মঞ্চ বসে গেছে, তখন তুমি কি করবে? সো অনেকগুলো প্রশ্নের উত্তর এই ক্লাসটায় করতে চলেছি আমরা, অনেকগুলো রিয়েল লাইফ কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করতে চলেছি এই ক্লাসটা, তোমরা দেখতে থাকো। দুয়ারে মিসলেনিয়াস, কি করবে কি করবে না, ওকে? অর্থাৎ মিসলেনিয়াস পরীক্ষাটা অঙ্গুলিমেয় দূরত্বে অবস্থান করছে। তো আজকের আমরা ক্লাস যেটা করব সেটার মেন পারপাস এই, আমি কয়েকদিন আগে বলেছিলাম যে অনেক সময় পড়া এবং সেইটা জেনে লেখার বাইরে বেশ কিছু ছোট ছোট ট্রিফিল থিং, আনইম্পর্টেন্ট জিনিস থাকে, যেগুলো আমরা আলাদা করে যত্ন করি না বলে, স্পেশাল টেক কেয়ার করি না বলে আমাদের মিস হয়ে যায়, ভুল হয়ে যায়, ওভারলুক হয়ে যায়। কখনো কখনো ওভার স্মার্ট কেউ কেউ অ্যাসপিরেন্ট, আমার জন্য এসব কিছু হবে না, এইসব ব্যাপার অন্য কারোর সাথে হবে, ফেঁসে যায় এই কথা ভাবতে গিয়ে। এবং এই খুব সামান্য ছোট ভুলের জন্যে পুরো পরীক্ষাটা স্পয়েল হয়ে যায়, তার পুরো প্রিপারেশনটা তার ডিস্ট্রয়, রুইন হয়ে যায়। সো আজকের ক্লাস আমরা যেটা করব সেটা হচ্ছে যে কি কি করব, আমাদের কি কি করণীয় এবং কি কি আমরা করব না, কি কি পরিহার করব মিসলেনিয়াস পরীক্ষা যেটা আসছে তার জন্য। ক্লিয়ার? দুটো ভাগে আজকের ক্লাসটা, দুটো পার্ট। ফার্স্ট পার্ট সেটা হচ্ছে যে বিফোর দ্য এক্সাম ডেট, অর্থাৎ E3, E-3, E-2, E-1, অর্থাৎ পরীক্ষার যে কটা দিন বাকি আছে সেই কটা দিন থেকে একটা একটা করে পরীক্ষার আগের দিন পর্যন্ত আমরা কি করব এবং কি করব না। সেকেন্ড পার্ট কি? সেকেন্ড পার্ট হচ্ছে যে অন দ্য এক্সাম ডেট, পরীক্ষার দিনে, E0 এক্সাম ডেট এক্স্যাক্টলি সেই দিনে পরীক্ষার সেন্টারে গিয়ে হলে ঢুকে আমরা কি কি করব এবং কি কি বিষয়ে সচেতন থাকব। খুব ইম্পর্টেন্ট এবং সত্যিকারে খুব ইম্পর্টেন্ট। এত ছোট ছোট বিষয় আমাদের নজর এড়িয়ে যায়, যার সাথে হয় সে জানে যে এই জিনিসটার ইম্প্যাক্ট কি। আমি সকলকে বলবো, শোনো, এমন কিছু বড় না, এমন কিছু কঠিন না, এমন কিছু বোঝবার না, কিন্তু একবার কানে শুনলে সেটা ভেতরে ঢুকবে, রিভিশন হয়ে থাকবে, তার ফল তুমি দারুণভাবে পাবে। এবং কি পেলে সেটা বুঝতে পারবে তখন যখন যে সামান্য এই সব কারণে জিনিসটা হারালো তার সাথে নিজেকে তুলনা করবে। চাই না আমার কোনো স্টুডেন্ট কারোরই এরকম হোক, প্রত্যেকে যেমন পড়েছো সেই অনুযায়ী রেজাল্ট করো। এই সব কারণের জন্যে কারোর পরীক্ষা নষ্ট হয়ে গেল, ভবিষ্যৎ শেষ হয়ে গেল, ইট ইজ নট এক্সপেক্টেড। ওকে, তো চলো আমরা ক্লাস শুরু করি, আমরা পড়ি দুয়ারে মিসলেনিয়াস, কি করবে কি করবে না, পার্ট 1, বিফোর দ্য এক্সাম ডেট, ডু অ্যান্ড ডোন্ট। আমরা শুরুতে কি পড়বো? আমরা ডোন্ট পড়বো, কি কি করবে না, এটা আগে পড়ে নেবো, তারপর কি কি করবো এটা। ওকে, আমরা শুরু করবো কি, আমরা পড়বো ডোন্ট। ডোন্ট কি কি করবে না। আমি আমার প্রিয় স্টুডেন্টদেরকে সিএসডিজির তরফ থেকে আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের ভালোবাসা সবসময় তোমাদের জন্য রয়েছে। আমরা খুব মনে প্রাণে চাই সকলে খুব ভালো করে পরীক্ষাটা দাও। কেউ যদি তার প্রিপারেশন কম ছিল বলে পেলে না, পারলে না, ইটস ওকে, বাট এরকম যেন কারোর জীবনে বা কারোর সাথে না ঘটে যে তুমি জানতে, তুমি পারতে, তোমার দিয়ে হতো, কিন্তু এইসব ছোট কারণগুলোর জন্য তোমার মিস হয়ে গেল, এটা যেন কোনো স্টুডেন্টের সাথে না হয়। নাম্বার 1,
ডোন্ট অ্যাজিউম কাট অফ। নাম্বার ওয়ান, ডোন্ট অ্যাজিউম কাট অফ। কাট অফ এখন থেকে আন্দাজ করতে যেও না এবং কাট অফ অনুযায়ী পড়াশুনো করবে, এরকম কোনো স্ট্র্যাটেজি তৈরি করো না বা এরকম কিছু ভাবনার দিকেই যেও না। বিকজ ফার্স্ট অফ অল, সবসময়ের জন্য আমি একটা কথা বলি যে কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কাট অফ আন্দাজ করতে যাওয়াটাই একটা মূর্খামি। আমি জানি না কোথা থেকে এই জিনিসটা এলো, এটা কম্পিটিশন। সেখানটায় আমি কি পাচ্ছি, 30-এ পাস না যে আমি 30 পেলাম পাস করে গেলাম, আমি পাচ্ছি কি পাচ্ছি না ডিপেন্ড করবে আমার সামনের মানুষ পাচ্ছে কি পাচ্ছে না, বা আমি যাকে চিনি না জানি না সে পেলো কি পেলো না তার উপরে। সুতরাং কাট অফ আন্দাজ করতে যাওয়ার মধ্যে আমার মনে হয় কোনো আলাদা বুদ্ধিমত্তা নেই। তুমি তোমার কোশ্চেনটাকে বেস্ট অ্যাপিয়ার করো। আর কি কারণে অন্তত এইবারের মিসলেনিয়াসের ক্ষেত্রে আরো স্পেসিফিক্যালি আমি বলবো যে কেন কাট অফ অ্যাজিউম করবে না, তার কারণ হচ্ছে যে মিসলেনিয়াস হচ্ছে আমাদের ভাগ্য ভালো বলতে পারো, তার একদিক থেকে খারাপও বলা যেতে পারে যে অলমোস্ট 5 বছর পরে 2019-এ প্রবাবলি মিসলেনিয়াস পরীক্ষা হয়েছিল লাস্ট, তারপর করোনা পিরিয়ড এসে গেছে এবং তারপরে এই প্রথম পরীক্ষা হচ্ছে। ডব্লিউবিসিএস যে ফ্রিকোয়েন্সিতে বা যে রেগুলারিটিতে কন্ডাক্ট হয়, মিসলেনিয়াস কিন্তু সেরকমই হতো একটা সময়। বাট এনিওয়ে, মিসলেনিয়াস অনেক দিন পরে হচ্ছে, এটা আমাদের কাছে একটা বড় অপরচুনিটি। এই অনেক দিন পরে হচ্ছে বলেই প্রতি বছরে হওয়া একটা এক্সামের উপরে তাও অ্যাজিউম করা যায়, গজ করা যায় যে কি হতে পারে কাট অফ। এত বছর পরে হওয়া একটা এক্সামের উপরে কাট অফ আন্দাজ করতে যেও না, যেখানটায় করোনার পরে কিন্তু প্রতিটা পরীক্ষার মান ভীষণ কঠিন হয়ে গেছে। আমি বারবার বলছি যে মিসলেনিয়াসের কোশ্চেন কিন্তু এমনিতেই খুব কঠিন হয়। সেক্ষেত্রে এবারে যে প্রশ্নটা আসবে তোমরা ধরেই রাখো, যদি সবকিছু ঠিকঠাক থাকে তো ভয়ঙ্কর কঠিন একটা প্রশ্ন পেতে চলেছ। এটা খুব একটা ওপেন ট্রু যে কঠিন প্রশ্নে একটু কাট অফ কমবে, সহজ প্রশ্নে একটু কাট অফ বাড়বে। ওকে, বাট এইসব জিনিস নিয়ে তুমি চিন্তা করতে এক্ষুনি যেও না এবং চিন্তা করে এসব সময় নষ্ট করো। ক্লিয়ার? 2 নাম্বার, কি করবে না, নিউ টেক্সট অর নিউ কনসেপ্ট যা পড়া হয়ে গেছে, ইটস ওভার। এখন আর নতুন করে কোনো বই, নতুন করে কোনো অধ্যায় পড়তে যেও না, নতুন করে কোনো যা বোঝনি একটা বিষয়ের কনসেপ্ট সেটা বুঝতে যেও না। যেটুকু পড়েছ সেটাই রিভিশন দিতে থাকো। নতুন কিছু পড়তে গিয়ে তাতে সময় নষ্ট হবে, রিভিশনটা কম্প্রোমাইজ হয়ে যাবে এবং নতুন জিনিসটা যেটা শিখবে সেটা প্র্যাকটিসের হবে, ওখানে গিয়ে তুমি মিস করে আসবে। সুতরাং আর নতুন যে কটা আঙুলে হাতে গোনা দিন বাঁচছে তাতে আর নতুন কিছু পড়া বোঝা এই ব্যাপারগুলোর মধ্যে নিজেকে ঢুকিও না। ক্লিয়ার? পয়েন্ট নাম্বার 3, বি কনফিউজড, ডোন্ট বি কনফিউজড। অনেকে আছে খুব ওভার থিঙ্কিং করে, অতিরিক্ত চিন্তা করে কি হবে, ও যদি কঠিন কোশ্চেন হয়ে যায়, যদি কিছু না পারি, আমি পারবো তো, হবে তো, পরীক্ষা লেগে যদি শরীর খারাপ হয়ে যায়, যদি খুব গরম পড়ে, যদি খুব বৃষ্টি হয়, যদি ও এরকম কিছু একটা করে বসে, ও যদি এরকম কিছু বলে বসে, এরকম কিছু ভেবো না। একেবারে কোনো রকম আবোল তাবোল পারিপার্শ্বিক চিন্তা ভাবনা করা ছেড়ে দাও। পরীক্ষা হলে গিয়ে পরীক্ষার আগে অবধি কনফিউজ হও না, একদম স্ট্রেট থাকো। পয়েন্ট নাম্বার 4, ডোন্ট ইনভলভ ইন সারাউন্ডিং সোশিও পলিটিক্যাল ইস্যু। ভেরি 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 ইম্পর্টেন্ট। উদাহরণ দিলে বুঝতে পারবে ইম্পর্টেন্সটা কতটা। নাম্বার 4 পয়েন্ট কি? 4 নাম্বার পয়েন্ট হচ্ছে ডোন্ট ইনভলভ ইন সারাউন্ডিং সোশিও পলিটিক্যাল ইস্যু। কি হয় বেসিক্যালি এগুলোতে আমাদের তো কিছুটা ল্যাক অফ অ্যাটেনশনের জায়গা থাকে, কিছুটা এক্সটার্নাল ফোর্সও কাজ করে। যেমন আমি পড়ছি, হঠাৎ করে সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট চলে এলো রিজার্ভেশনের উপরে, SC ST রিজার্ভেশনের উপরে, মনটা গেল বিক্ষিপ্ত হয়ে। যে রিজার্ভেশনের আওতায় থাকে সে বিচলিত হয়ে গেল, যে রিজার্ভেশনের আওতায় থাকে না সে গরম হয়ে গেল। বাট
মনটা তার বিক্ষিপ্ত হয়ে গেল, পড়াশুনো থেকে সে কিন্তু সরে গেল। গভর্নমেন্ট হঠাৎ করে ডিক্লেয়ার করে দিল যে, বা কোর্ট হঠাৎ করে ডিক্লেয়ার করে দিল যে এই পরীক্ষাগুলো ক্যান্সেল হয়ে গেছে। গভর্নমেন্ট ডিক্লেয়ার করে দিল সামনে ইলেকশন আসছে, চারপাশে খবর রটে গেল আর পরীক্ষা তাহলে হবে না। গভর্নমেন্ট ডিক্লেয়ার করে দিল কি কোর্ট ডিক্লেয়ার করে দিল এই সার্টিফিকেট গুলো ভুয়ো, চারপাশে আশঙ্কা তৈরি হলো এই তাহলে এই পরীক্ষাগুলো আর হবে না। সে এই যে চারপাশে কোনো ঘটনা ঘটার উপরে বিল্ড আপ হয়ে যে গুজব, যে রিউমার যার কোনো বেশ নেই। পিএসসি তোমাকে কি জানিয়েছে একবারও যে ওগো এই ঘটনাটা ঘটেছে যেন আমি পরীক্ষা নেব না? পিএসসি কিন্তু ফর্ম ফিল আপ করিয়ে নিয়েছে। পিএসসি টাইম অনুযায়ী হয়তো পিএসসি তার ইন্টারনাল মেকানিজমের কারণে হয়তো তোমাকে কোনো ডেট দিতে পারেনি এখনো ফর্ম ফিল আপের বা পরীক্ষার, এরকম স্পেসিফিক ডেটগুলো দিয়ে থাকে। প্রিলির পরে মেন পরীক্ষার পিএসসি হয়তো একটু স্লো চলছে, তার মানে এ নয় যে পিএসসির কাজ করছে না বা কাজ করবে না। তুমি ভেবে বসে আছো এই পরীক্ষা হবে না, তাহলে চলো ছেড়ে দাও বিষয়টা। ডোন্ট ডু ইট। মনে রাখবে এই যে প্রেজেন্ট সিচুয়েশন, আমার ভিডিওটা যদি কেউ এই সম্প্রতি আজকে অর্থাৎ এখন বা কাছাকাছি সময় কেউ দেখে থাকো ভিডিওটা করার বা রিলিজ হওয়ার, তো বাইরে খুব সম্প্রতি যে লেডি ডক্টর খুন এবং ধর্ষণের যে নৃশংস ঘটনা ঘটলো, এবং যার জন্যে পশ্চিমবঙ্গ তো বটেই, সারা ভারতবর্ষ বিশ্ব তোলপাড় হয়ে যাচ্ছে। প্রতিদিন নানা রকমের পলিটিক্যাল ডেভেলপমেন্ট চলছে, বাদ প্রতিবাদ, বাদানুবাদ, ঝগড়া তর্ক, গন্ডগোল চলছে। সাধারণ মানুষ এমন এমন স্বতঃস্ফূর্তভাবে নেমে গেছে। সুতরাং এই প্রচন্ড চরম যে অবস্থাটা চলছে, তার মধ্যেও কিন্তু তোমরা কি জানো যে গতকাল এবং পরশু আরজিকর হসপিটালে, যে হসপিটালটা নিয়ে এত বড় ইস্যুর যে কি বলা যায়, যেটা এপিসেন্টার বলা হয়, যেটা মূল কেন্দ্র ঘটনার, সেই আরজিকরে কিন্তু গতকাল পরশু লাস্ট যে নিট এক্সামটা হয়েছিল, অর্থাৎ মেডিকেল এন্ট্রান্সের যে অল ইন্ডিয়া লেভেলে এক্সামটা হয়েছিল, তাতে যে ছেলেগুলো পাস করেছিল, সেই অর্থাৎ ডাক্তার হবে বলে, ডাক্তারি পড়বে বলে সেই ছেলেগুলোর কাউন্সেলিং হয়ে গেছিল মাঝখানে। সেই কাউন্সেলিং এর রেজাল্ট অনুযায়ী আরজি করের অ্যাডমিশন হলো। অর্থাৎ যে ছেলেগুলোর আরজি করে ভর্তি হওয়ার কথা ছিল তারা কিন্তু গতকাল পরশু আরজি করে অ্যাডমিশন নিল। অর্থাৎ আমি বলতে চাইছি যে এত বড় গোলযোগ গন্ডগোলের ভিতরেও আরজি করের অ্যাডমিশন প্রসেসটা কিন্তু ঠিক রইল, এবং প্রচুর নতুন ডাক্তারি পড়ুয়া এসে আরজি করে ভর্তি হলো পড়বে বলে। অর্থাৎ এই প্রসেসটা কিন্তু চলতেই থাকছে। তুমি বাইরের জিনিস দ্বারা বিভ্রান্ত হয়ে গেলে তুমি মূল পথ থেকে সরে যাবে। মনে রাখবে এই কথাটা, যে তোমার এই যে গোটা কতদিন বাকি আছে, তো মূল পথ থেকে সরে গেলে চলবে না। ক্লিয়ার? নেক্সট, খুব কমন প্র্যাকটিস ওএমআর। এমন কিছু বলছি না যা তুমি জানো না, তাও বলছি তার কারণ ওই যে আমার কিছু হবে না এরকমটা হয় না। বিপদ যার সাথে হয়ে যায়, আমি নিজের চোখে দেখেছি, বিপদ যার সাথে হয়ে যায় না, সে হাত কামড়ে শেষ করতে পারে না। এত নিয়ম কেন? যাতে ওই একটা দুটো যে দুর্ঘটনা সেগুলো যেন বন্ধ হয়। প্রতিদিন প্রচুর পরিমাণে সব জায়গায় সর্বত্র দুর্ঘটনা ঘটে না, কিন্তু একটা বাঁকে, একটা ওভার স্পিডিং এ, একটা স্লিপি জায়গায়, একটা খানাখন্দে যে বিক্ষিপ্ত দুর্ঘটনাগুলো ঘটে, সেগুলোই যাতে না ঘটে তার জন্যেই এত গাইডলাইন। সো প্র্যাকটিস ওএমআর। প্র্যাকটিস ওএমআর মানে কি? তুমি ওএমআর এ গোল করা প্র্যাকটিস করে যাও। যে প্রথম পরীক্ষার্থী ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম দেবে তার তো প্যালপিটেশন থাকেই, এবং সে তো গুচ্ছের বারবার ভুল করে আসে। আমি পাকা খেলোয়াড়ও দেখেছি ওএমআর ভুল লিখে আসতে। ওয়ান্স আপন এ টাইম ওএমআর ছিল পেন্সিলে ফিল আপ করা। কি বুঝলে? সো ইউ ক্যান ইরেজ, ইউ ক্যান রাব and you can rewrite, but there is no scope of rewriting in case of dot pen, ink, black ballpoint pen.
একবার লিখে ফেললে তুমি আর পাল্টাতে পারবে না, এবং তোমার আর দ্বিতীয় ওএমআর দেবে না। জানো সবাই, যার ভুল হয় তার মাথাটা খারাপ হয়। সুতরাং বাড়িতে ওএমআর শিট কোথাও থেকে কোনো জায়গা থেকে ছবি তুলে প্রিন্ট করে গোটা জেরক্স এনে প্র্যাকটিস করো। নিজের নামটা একটা আননোন রোল নাম্বার ভেবে সেটাকে প্র্যাকটিস করো। খুব সাধারণ একটা বিষয়, ভীষণ রকমের ডুবিয়ে দেওয়ার মতন একটা ঘটনা ঘটায়। আমরা পড়বো টু, কি কি করবে, কোন কোন সময়টার কথা উল্লেখ হচ্ছে, চর্চা করছি বিফোর এক্সাম ডেট। আজকে যদি আর 10টা দিন বাকি থাকে, সে উদাহরণ দিচ্ছি, তো দশম নবম থেকে পরীক্ষার আগের দিন অব্দি কি করবে, আমরা এতক্ষণ কি পড়লাম, কি করবে না। প্রথমেই বলবো তোমাকে, আর্লি ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড, ডোন্ট বি ওভার স্মার্ট। অ্যাডমিট কার্ড দেয়া অর্থাৎ ওপেন হলেই সাইটে যাও, লিঙ্ক থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট নিয়ে নাও। এটার জন্য খুব বেশি বুদ্ধিমত্তার দরকার নেই। আজ করব কাল করব বলে ফেলে রাখার মানসিকতাই তোমাকে সর্বনাশ করে দিতে পারে, প্রোক্রাস্টিনেশন। ওকে, তো তুমি প্রোক্রাস্টিনেশনের পাল্লায় পড়ো না। ডেটটা এলেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও। এটাই তোমাকে যে কিছু বোঝাবো, কিচ্ছু বোঝানোর নেই। তো অনুরোধ করব, দয়া করে তোমরা শেষ দিনের জন্য, শেষ দিনের আগের দিনের জন্য অপেক্ষা করো না, ডাউনলোড করে নাও। পয়েন্ট নাম্বার 2, ম্যাক্সিমাম রিডিং টাইম। পারলে 24 ঘন্টার 22 ঘন্টা পড়ো। যে 2-3 ঘন্টা থাকবে, সেই 2-3 ঘন্টায় একটু ওই নেহাত খাওয়া, বাইরে যাওয়া ইত্যাদিগুলো করে নাও, ঠিক আছে? প্রাত্যহিক জিনিসগুলো না হলে নয়, সেরে নাও। বাকি সবটা পড়ো। পরীক্ষার পরে ঘুমিও না, যত খুশি ভালো করে ঘুমিয়ে নিও 1 সপ্তাহ। তোমার শরীর টানবে, তোমার শরীরের অফুরন্ত দম আছে। তোমার তো এখন যৌবন চলছে। কত বয়স তোমার? 18 থেকে 32, 36। এইটাই তো খাটার সময়, তুমি তো এই সময় খেটে নেবে। নিজেকে স্ট্রেচ করো, টানো গার্ডারের মতন। তুমি ভাবছো ছিঁড়বে না, তুমি ভাবছো এত লম্বা হয়ে গেলে ফিরে আসবে, তেমন না। তুমি স্ট্রেচ করো, স্ট্রেচ হবে। তারপরে গিয়ে পুষিয়ে নিও, মেকআপ করে দিও। বা যত দূর সম্ভব, দিনের যতটা বেশি সম্ভব তুমি পড়ো এবং লেখো, পড়ো এবং লেখো। অর্থাৎ সোজা কথায় পরিশ্রমের বিকল্প নেই। তুমি পরিশ্রম করো। সব জেনে গেছো, সব পাচ্ছ, ঠিক আছে, তাই আমার দেখা হয়ে গেছে, এরকমটা যেন অ্যাটিটিউড, অ্যাপ্রোচ তোমার না থাকে। ক্লিয়ার? চলো নেক্সট কি, ফোকাস অন এক্সাম। ওকে, অ্যান্ড নাথিং এলস। অ্যান্ড ফোকাস অন এক্সাম, নাথিং এলস মানে যেমন তোমাকে আমি শুরুতে কি করবে নাতে ইনভলভ ইন সারাউন্ডিং, ডোন্ট ইনভলভ ইন সারাউন্ডিং সোশিও পলিটিক্যাল ইস্যু বলেছিলাম, ঠিক তার উল্টোটা হচ্ছে ফোকাস অন এক্সাম। অর্থাৎ তুমি পরীক্ষায় ফোকাস করো, আবোল তাবোল চিন্তায় নিজেকে ব্যতিব্যস্ত করো না, অকারণ দুশ্চিন্তায় ব্যতিব্যস্ত করো না। এবং ধরা যাক কোনো ছোট ছোট সমস্যা হচ্ছে, যেমন মনটাকে কিচকিচ কিচকিচ করছে, চুপচাপ হচ্ছে মনের মধ্যে, এটা হতো, ওটা হতো, ওরকম হচ্ছে, এগুলো একটু সরিয়ে রাখো কয়েকদিনের জন্য। বাবা খারাপ কথা বলেছে, বন্ধু অপমান করেছে, প্রতিবেশী কিছু একটা বলেছে, ও বলেছে লিখে নিব, ঠিক আছে? তো এই সবগুলো জবাব না হয় তুমি 12টা দিন পরে দাও। এই কটা দিন তুমি মনে রাখো, তার জবাব দিতে গেলে তুমি কিন্তু পরীক্ষা থেকে, কম্পিটিশন থেকে বেরিয়ে গেলে, তুমি কিন্তু হেরে গেলে, সে কিন্তু জিতে গেল। এই কটা দিন পুরো কচ্ছপের মতন চুপ করে যাও, তোরা যে যা খুশি বল, আমি চুপ করে পড়াশোনাটা করে নি। ঠিক তেমনি একেবারেই এই সময়টাই এক্সামে ফোকাস কর। বেড়াতে যাওয়ার ইচ্ছা, খিদে পাচ্ছে, ঘুরতে যেতে ইচ্ছা হচ্ছে, অনেকদিন মনে হচ্ছে খেলিনি, অনেকদিন মনে হচ্ছে ম্যাচ দেখিনি, অনেকদিন মনে হচ্ছে বেড়াতে যায়নি, অনেকদিন মনে হচ্ছে আত্মীয় বাড়ি যায়নি, অনেকদিন মনে হচ্ছে পার্টি হয়নি, অনেকদিন মনে হচ্ছে ফিস্ট হয়নি, পিকনিক হয়নি। যাবতীয় মনের ভাবনা দমন করে, যে এগুলোকে দমন করতে পেরেছে সেই সফল হতে পেরেছে। দমন করে এক্সামে ফোকাস করো। প্র্যাকটিস এমসিকিউ, এটাও সেই চিরন্তন শাশ্বতর মতন। পরীক্ষার আগে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। যত বেশি তুমি এমসিকিউ প্র্যাকটিস করবে, তোমার প্রিপারেশন তত ভালো হবে। একটা কথা মনে রেখো,
কোশ্চেন পরীক্ষায় এমন আসে না, ধরো যে অঙ্কের ক্ষেত্রে আমি উদাহরণ দিচ্ছি, এমন আসে না যে যা তুমি পারো না, তুমি সবগুলো পারবে, তুমি সবগুলোই পারবে। কিন্তু মুশকিলটা হচ্ছে ওই টাইমের মধ্যে কোশ্চেনটাকে ফিনিশ করার জন্য যে এফিসিয়েন্সিটা লাগে সেটা প্র্যাকটিসে তৈরি হয়, যা তোমাকে এমসিকিউ প্রোভাইড করে। তুমি কত বেশি এমসিকিউ করছো তার উপরে তোমার তত বেশি প্র্যাকটিস হচ্ছে, এবং এরকম হয় যে তুমি প্রশ্নটাকে দেখলে করতে পারবে, অঙ্কটাকে দেখলে উত্তর করতে পারবে, বিকজ তুমি অলরেডি অঙ্কটা করেছো, তোমার উত্তরটা মুখস্থ হয়ে গেছে দেখে দেখে। মাথার ফাংশন এমন হয় আমাদের যে তোমার ওই প্যাটার্নটা, ওই অঙ্কটা দেখলে উত্তরটা অব্দি তোমার জানা করা, তাই তোমার ভাববার দরকার নেই, সময় নষ্ট করার দরকার, ওই অঙ্ক এই গোল, এরকমটা হয়। সো ম্যাক্সিমাম প্র্যাকটিস করলে নানা রকম প্রশ্নের সম্মুখীন হবে, নানা রকম তোমার মানে কি বলা যায় ডাউট ক্লিয়ার হয়ে যাবে, নানা রকম বিষয়ে তোমার একদম ইনডেপথ ক্ল্যারিটি চলে আসবে। স্টার্ট টকিং টু ইয়োর সেলফ। খুব খুব দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট, এই দুটো শুনতে খুব ক্যাজুয়াল লাগে, খুবই ক্যাজুয়াল লাগে, কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই যে নিজের সাথে কথা বলো। পরীক্ষা যত কাছে চলে আসবে না, তত বেশি নিজের সাথে কথা বলো। তুমি দুটো মানুষে পরিণত হও, একজন আরেকজনকে মানে তুমি তোমার এ তোমার বি কে বলো যে হ্যাঁ আমি পারবো, অসুবিধে নেই, ঠিক হয়ে যাবে, এত দুশ্চিন্তা করার কি আছে, আমি তো পড়ছি, আচ্ছা ওই জায়গাটা একটু কম পড়া হচ্ছে, ওই জায়গাটা একটু বেশি পড়বো, ওখানটা একটুখানি আমার বেশি ভুল হয়ে যাচ্ছে, আমার সলিউশন করতে গিয়ে দেখা যাচ্ছে যে ওই জায়গাটায় আমি বারবার নেগেটিভ হয়ে যাচ্ছি, ওই জায়গাগুলো গেস করতে গেলে আমার ভুল হয়ে যাচ্ছে, এই জায়গাগুলো একটু চেপে পড়বো, ওখানটা একটু বেশি আছে, ওখানটা বেশ স্ট্রং আছে, আচ্ছা ঠিক আছে ওই জায়গাটা একটু ছেড়ে দেওয়া বলতো। যে নিজের সাথে কনভারসেশন খুব দরকার, তুমি তোমার সাথে কথা বলছো, ও এরকম বলেছে আচ্ছা ঠিক আছে কয়েকদিন ছেড়ে দিই। তুমি ভেবো না যে তুমি পড়তে পড়তে এগুলো ভাববে, না, তুমি তোমার নিজের সাথে কথা বলার জন্য আলাদা করে 5টা মিনিট 10টা মিনিট সময় বরাদ্দ করে রাখো, ঘুম থেকে উঠবার পরে বা রাত্রে শুতে যাওয়ার আগে বা সকালবেলা ঘুম থেকে উঠে এরকম স্পেসিফিক টাইম বার করে রাখো যে তুমি তোমার সাথে কথা বলবে। সারাদিন কি ঘটলো, সারাদিন কি পড়লে, প্রস্তুতির সাথে পরীক্ষার কি সম্পর্ক, কতটা বাকি আছে, কতটা তুমি মনে করছো যে আরেকটু দরকার, সেই বিষয়টা তুমি তোমার নিজের সাথে কথা বলো। রিগার্ডিং আদার ইস্যু, না আমি ওখানে যাব না, না আমি ওই কথা শুনবো না, না আমি ওকে জবাব দেবো না, না আমি এখন আমার মতো থাকবো, ঠিক আছে ওর সাথে পরে আমি ডিল করে নেবো। ক্লিয়ার? বুঝতে পারছি? চলো 6 নম্বর, কিপ ফেথ অন ইউ। কিপ ফেথ অন ইউ, নিজের উপর বিশ্বাস রাখো। তুমি পরীক্ষার কোশ্চেনে যা দেখোনি মনে রাখবে সেটা নেই বা সেটা ভুল। আমি একদম নিজের এক্সাম্পল দিই, এটা আমার সাথে খুব হতো। ধরো যে কোনো একটা টপিকের ওপরে আমি পড়ে গেছি, এরকম নয় যে আমি পড়ে যাইনি, আননোন, স্পেশালি এই কনফিউশনগুলো ইউপিএসসি পরীক্ষায় বেশি হতো। এখন কোশ্চেন যেটা এলো তাতে দুটো অপশান আমি বেশ জানি, একটা অপশান আমি একটু জানি, কোথাও চেনা চেনা তার দুটো পুরো স্টেটমেন্টের একটা পার্ট আমার পরিচিত লাগছে, বাকি পার্টটা জানি না, আরেকটা পার্ট একদম শুনিনি। পরীক্ষার সময় না সেই চোরের মন পচকার দিকে বলে, আমাদের মন সবসময় মনে হয় যেটা শুনিনি যেটা জানি না ওইটাই হবে বলে সম্পূর্ণ আননোন জিনিস, কখনো পড়িনি কখনো দেখিনি, সেটাকে দাগ মেরে দিই। বাট ট্রিক্স হচ্ছে, ম্যাটার হচ্ছে যে তুমি যেটা কখনো শোনোনি, কখনো তুমি তো ওই চ্যাপ্টারটা পড়েছো, তুমি যে চ্যাপ্টার রিভিশন দিয়েছো, সুতরাং সেখান থেকেও একটা কখনো শুনোনি কখনো দেখোনি জিনিস যদি আসে, বিশ্বাস করতে হবে তোমাকে যে ওটা তোমাকে বিভ্রান্ত করতে দিয়েছে, ওটা ওটার সাথে রিলেটেডই নয়, সুতরাং ওটাকে তোমার না করতে হবে, ওই অপশনটা হবে না। এই বিশ্বাসটা নিজেকে রাখতে হবে যে তুমি এটা পড়েছো সেটা তুমি জানো, তুমি যেটা দেখেছো তার মধ্যে নেই মানে সেটা অ্যাকচুয়ালি নেই, এরকম নয় যে তুমি জানো না, তার কারণ তুমি অনেক ভালো করে পড়েছো। ক্লিয়ার? নাও চল আমরা ঝটপট দেখে নেবো যে E0 বা এক্সাম ডেটে, অন দ্য এক্সাম ডেট আমরা কি করব, কি কি করব না। ওকে, ফার্স্ট অফ অল রিচ এক্সাম সেন্টার ওয়েল ইন অ্যাডভান্স। খুব তাড়াতাড়ি এক্সাম সেন্টারে পরীক্ষায় পৌঁছে যাও, 9টায় পরীক্ষা হলে অন্তত 8টার ভিতরে ঢুকে যাও সেখানটায়।
আমি এরকম বন্ধু দেখেছি যে ঠিক পরীক্ষার টাইম স্টার্ট হওয়ার 5 মিনিট বাকি আছে ঢুকলো, বা বেল পড়ে গেছে প্রথম তখন ঢুকলো, এবং লেট হয়ে গেছে বলে আটকে গেল। আমি দেখেছি আমি দেখেছি ফটো নিয়ে যায়নি বলে, 2টো ফটো চেয়েছিল, একটা ফটো নিয়ে গেছে বলে আটকে গেছে। এগুলো সত্যি কাছ থেকে দেখার এক্সপেরিয়েন্স। আমি তোমাদেরকে বলি না যে তুমি বড় 5 লক্ষ টাকা ইনস্টিটিউশনের বদলে বাড়িতে বসে বাড়ির পাশে একটা ছোট পরীক্ষায় পাশ করা দাদা দিদির কাছে পড়বে, তারা তোমাকে এক্সপেরিয়েন্স দেবে। লার্নিং তো তোমার নিজেকে করতে হবে, সে বড় জায়গায় যাওয়া ছোট জায়গায় যাওয়া। থিং ইজ দ্যাট যে তোমাকে রিয়েল এক্সপেরিয়েন্স কে দেবে, রিয়েল ভাইবস যে পেয়েছে কম্পিটিশনে সেই দেবে। 2 নম্বর হচ্ছে বিওয়ার দ্য লোকেশন অ্যান্ড রুট। যে জায়গাটায় যাবে সেই জায়গাটায় কিভাবে যেতে পারো, কিভাবে যাবে, কোন এক্স্যাক্টলি তার পজিশন এবং লোকেশন ভালো করে জেনে বুঝে নাও। দেখে নাও যে সেই জায়গায় সেই দিন কোনো ধর্ণা বেরোনোর কথা কিনা, কোনো মিছিল হওয়ার কথা কিনা, সেই রাস্তায় গাড়ি ঠিকঠাক চলছে কিনা, বাস ট্রেন প্রপারলি চলবার। দেখো, যেতে যেতে ইন বিটুইন কোথাও আটকে গেলে দ্যাট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, তোমার হাতে সেটা কিছু নেই। বাট আগে থেকে একটা ধর্ণা হওয়ার কথা আছে, আগে থেকে একটা মিছিল বেরোনোর কথা আছে, আগে থেকে পুলিশ একটা ব্যারিকেড করবে বলে, একটা প্রতিরোধ হবে বলে জানা যাচ্ছে কোথাও। তো সেটা যেন তুমি জেনে বুঝে সেরকম ভাবে রাস্তা নির্বাচন করো। কখন কি হয়ে যায় রাস্তায় আমাদের হাতে নেই, হয়ে গেলে আমাদের রাস্তাঘাটের অবস্থা আমরা সকলেই জানি। সুতরাং সচেতন হয়ে জেনে বুঝে যাওয়া ভালো। 3 নম্বর, বি কুল অ্যান্ড লিভ ইট অন গড। এটা হয় ঠিক পরীক্ষায় তুমি গেছো, এক্সাম সেন্টারে বসেছো, পেন্সিলটা খাতা কলম বার করেছো, পেন্সিল বক্সটা খুলেছো, পেনটা খাতা কলম বলছি পেনটা বার করেছো, কোশ্চেনটা দিতে ম্যাডাম বা স্যার একটা বাঞ্চ এসছেন, ওএমআর দিয়েছেন, তুমি গোল পাকাচ্ছ, তোমার সামনে খাতা আসবে বা মেন কোশ্চেন পেপারটা আসবে, ঠিক সেই ফেজটা প্রচন্ড টেনশন হয়, প্রচন্ড। মানে মানুষ ইষ্ট দেবতাকে জপ করে, মানুষ তার আরাধ্য ভগবানকে মনে করে। এই সিচুয়েশনটা ঠান্ডা থাকা পরীক্ষার জন্য ভীষণ প্রয়োজন। বারবার নিজের সাথে কথা বলো, নিজেকে বোঝাও, কুল কুল, যা হওয়া হবে দেখা যাবে, এবং আমার যা পড়ার পড়া হয়ে গেছে, এবারে বাকিটা ভগবান করবে, হওয়ার হলে হবে, না হলে হবে না, ভগবান তোমার হাতে আছে, তুমি বুঝে নাও ব্যাপারটা। আমি আমার সর্বাধিক পড়া পড়ে এসেছি, আমাকে তুমি ফিরিয়ে দিও না, আমাকে ব্যর্থ করে দিও না, বারবার বলতে থাকো কথাগুলো। কিন্তু যেন খুব উত্তেজিত হয়ে গেলে, টেন্সড হয়ে গেলে, গা থেকে সারা শরীর থেকে ঘেমে যাচ্ছ, হাত পা কাঁপা শুরু করেছে, এই জিনিসগুলো হয়। পেটের মধ্যে পেন হচ্ছে, এটা অস্বস্তি তৈরি হচ্ছে, উদাস হয়ে গেছো, এইগুলো হয়। আর তখন ওএমআর শিটে গোল পাকানোটা মিস হয়ে যায়। হয় রে বাবা, এগুলো এমনি এমনি বলছি না। সো বি কুল অ্যান্ড লিভ ইট অন রেস্ট, অন ফেট, অন গড। যা হবে হবে, যতটা পারবো করবো, যতটুকু আমার দিয়ে হবে আমি দেখবো। আমি পড়ে এসছি, যা আর নেই আমার দিয়ে হলো না, তা আমার দিয়ে হবে না, আমি সেটা হাঁকু করে হাজার চেষ্টা করি, হবে না। নিজেকে সান্ত্বনা দাও, বোঝাও, এবং কোশ্চেন পেপার খোলা অবধি নিজেকে শান্ত রাখো। 4 নম্বর, স্টার্ট ফ্রম দ্য মিডিল। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ট্রিক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ট্রিক্স। কেননা 3 নম্বরটা তোমার হাতে থাকে না, টেনশন হয়েই যায়। কিন্তু 4 নম্বরটা তোমার হাতে থাকে, যে তুমি কোশ্চেন পেপার কোথা থেকে শুরু করছো, 1 নম্বর থেকে না 100 নম্বর থেকে। ধরা যাক 100টা কোশ্চেনের পরীক্ষা। আমরা ওপেন এরকমই করে থাকি, আর পেপার সেটাররা ওপেন 1 নম্বর থেকে 5-7 নম্বর, আর 92-94 থেকে 100 নম্বরের কোশ্চেন গুলো বেশ হার্ড সিলেক্ট করে দেয়, সে 2-3টে সেট হলেও। সুতরাং এই খপ্পর থেকে বেরোনোর জন্য কোশ্চেন পেপারের মাঝখান থেকে শুরু করো, 50-51 থেকে শুরু করো, 51 থেকে 52 থেকে এগিয়ে যেতে থাকো, বা 50 থেকে 50, 49, 48, 47 কাউন্ট ডাউন করতে থাকো। এই জায়গায় প্রশ্নপত্র সহজ থাকে। এটা কিন্তু একটা পুরনো ট্রিক্স, এমসিকিউ বা এরকম ধরনের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই খেলাটা হয়, এই খেলাটা থাকে।
5 নাম্বার, সলভ অ্যাজ মাচ অ্যাজ পসিবল। সলভ অ্যাজ মাচ অ্যাজ পসিবল। ওকে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটাও, কেননা এটা খুব কমনলি এক্সপিরিয়েন্স হয়ে থাকে। কোনো কোনো ছেলে খুব সাবধানী হয়, তারা কি ভাবে যে 130টা কাট অফ, আমি 140টা উত্তর করব, আমি পারফেক্টলি 140টা উত্তর করব, আমি জানি যে আমার 140টার মধ্যে কোনো ভুল হবে না, আর আমি বাকিগুলো আর দেখবই না খুব একটা। আমি যখন বুঝে যাবো 140টা হয়ে গেছে, আমি যেটা উত্তর করব সেটাই 100% অ্যাসিওর উত্তর করব। এই ধারণাটাই একটা ফেক ধারণা, এই ধারণাটা একটা মিথ, এবং এই ধারণা তোমাকে বিপদে ফেলবে। কিভাবে? কেননা তুমি যেটাকে ভাবছো পাক্কা ঠিক, সেটা কিন্তু ভুল হয়ে যেতে পারে। এই এমসিকিউ ওয়ালা কোশ্চেন, বিশেষ করে অ্যানালাইটিক্যাল কোশ্চেন গুলোর কোনো কোনো মানে সিওরিটি নেই, তুমি জাত নেই, তোমাকে কনফিউজ করে দেবে। সুতরাং তোমার পক্ষে যতটা সম্ভব বেশি উত্তর করার উত্তর করো। তাতে কিছু গেস মারতে হলে, কিছু তুক্কা লাগাতে হলে, কিছু হল ম্যানেজ করতে হলে করো। বাট তোমার যদি মনে হয় যে 155 থেমে যাচ্ছে, আর একটু ম্যানেজ করে 160 অব্দি করা যায়, 165 অব্দি করা যায়, 168 অব্দি করা যায়, করো। যতটা সম্ভব বেশি তুমি উত্তর করো। মনে রাখবে কম্পিটিশন কিন্তু খুব বেশি। পয়েন্ট নাম্বার 6, ইফ কোশ্চেন ইজ টাফ। সকলের জন্য কোশ্চেন যদি খুব টাফ হয়ে থাকে, প্রথম পাতা খুলেছো, মাঝের পাতা খুলেছো, শেষের পাতা খুলেছো, সব জায়গাতেই তুমি দেখছো যে কোশ্চেন খুব টাফ, হাত বসাতে পারছো না। একটা প্রশ্ন, আগের বারে ডব্লিউবিসিএস এর প্রিলি ওরকম হয়েছিল, একটা প্রশ্ন যেন তোমার মনে হচ্ছে যে কোনো প্রশ্নই তুমি সঠিকভাবে জানো না, প্রতিটাই কেন যেন মনে হচ্ছে যে ধর্তব্যের বাইরে। তখন ডোন্ট গেট টেন্সড। মনে রাখবে ওটা সকলের জন্য হচ্ছে, মনে রাখবে যে ওটা সকলেই এই সমস্যাটা ফেস করছে। মনে রাখবে যে তুমি ওই বারবার নিজেকে বলবে যে ওই এক্সাম হলে তুমি সবচেয়ে দুর্বল, তা নয়। তোমার চেয়ে কে দুর্বল আছে কে সবল আছে তুমি সেখানে জানো না, তুমি ভাতের মতন টিপে কাউকে দেখোনি। তোমার কোশ্চেন কঠিন লাগছে মানে তুমি যদি সত্যি সারা বছর পড়ে থাকো, যদি সিরিয়াস অ্যাসপিরেন্ট হয়ে থাকো, তো সেই প্রশ্নটা সকলেরই কঠিন লাগছে। সুতরাং শান্ত হও, উত্তেজিত হও না, ভয় পেও না, ঘাবড়ে যেও না, নার্ভাস হয়ে যেও না। ধীরে 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 অ্যানালাইসিস করো, দেখো কোনটার কতটা পাচ্ছ, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো কার সাথে কাকে কানেক্ট করা যায়, কিভাবে কোন কোশ্চেন উত্তর করা যায়, এলিমিনেশন প্রসেস কিভাবে লাগানো যায়, এবং যে কটা সম্ভব পারা যায়। কোশ্চেন যদি কঠিন হয় তাহলে কিন্তু কাট অফ কমবে, মনে থাকবে। নাও ইফ কোশ্চেন টাফ, আবার প্রথম সিচুয়েশনটা আবার এসছে, কোশ্চেন যদি খুব টাফ হয় তখন কি করবে? তখন গেস বেশি করবে, তুক্কা বেশি মারবে। শুনতে অদ্ভুত লাগলেও ইটস ট্রু। কোশ্চেন টাফ হলে তুক্কা বেশি মারবে। মনে রাখবে তাতে তোমার কোয়ালিফাই করার পসিবিলিটি বাড়ে। তুক্কা মানে একদম অন্ধ তুক্কা না, অ্যানালাইটিক্যাল তুক্কা, অবভিয়াসলি এলিমিনেশন মেথড ফলো করে তুক্কা, কিন্তু ম্যাক্সিমাম মারার চেষ্টা করবে। এবং অপোজিটটা হচ্ছে যে কোশ্চেন যদি সহজ হয়, 7 নাম্বার, যদি কোশ্চেন ইজি হয় তুক্কা কম মারবে। সকলেই পাচ্ছে, প্রচুর পারছে, খুব সহজ কোশ্চেন, সেখানে আর আলাদা করে গেস মারতে যাবে না, ভুল হয়ে যাবে। কেননা সেখানে কাট অফ বেশি উঠবে, তোমার একটা সামান্য ভুল তোমাকে নামিয়ে দিতে পারে। কঠিন কোশ্চেনে কাট অফ কম হবে, তুমি গেস মারো, চান্স নাও। সহজ প্রশ্নে তুমি কোনো ট্র্যাপে পড়ো না তুক্কা মারার। শিওর জানো, পারফেক্ট লাগছে, মারো। অ্যাসিওর নয়, কোশ্চেন সহজ মানে তুমি অনেকগুলোই শিওর জানো, অনেকগুলোই পারফেক্ট লাগছে, কিন্তু সহজ কোশ্চেনের তুক্কা মারতে দেবো না। কখনোই কোনো প্রশ্ন না পারলে বা আটকে গেলে তোমার প্রতিবেশী অ্যাসপিরেন্টকে জিজ্ঞাসা করো না এটার উত্তর কি, যদি বন্ধুও বসে। আবার বলছি, রিপিট করছি, কথাটা একটু ইম্পর্টেন্ট, যে কখনোই তুমি কোনো প্রশ্নের উত্তর তোমার প্রতিবেশী অ্যাসপিরেন্টের কাছ থেকে জিজ্ঞাসা করো না। তার দুটো বড় কারণ আছে। এক, মনে রাখবে এটা কম্পিটিটিভ এক্সাম, তুমি জিজ্ঞাসা করছো মানে তুমি ওটা জানো না। কখনোই কোশ্চেনের সব তুমি জানতে পারো না, ঠিক তেমনি
ও সবটা জানে না, ও অনেকগুলো জানে না, এবং হতে পারে ওই কোশ্চেনটা ও জানে না। সুতরাং কার কাছে জিজ্ঞাসা করছো? কি টিচার নাকি যে ও জানবে? তুমি তো তোমার মতো একটা অ্যাসপিরেন্টকে জিজ্ঞাসা করছো। সুতরাং কিপ ফেথ অন ইউ এগেন, ডোন্ট ট্রাস্ট এনি আদার পারসন অ্যাট দ্যাট এক্সাম সেন্টার। ও জানবে এরকম কোনো মানে নেই, ও একটা তোমার মতোই অ্যাসপিরেন্ট, ও তোমাকে ঠিক কি করে বলবে? অ্যান্ড সেকেন্ড রিজন ইজ দ্যাট ও হয়তো জানেও বা ও তোমাকে ঠিক বলবে কেন? হি ক্যান মিসগাইড ইউ। ও জানে এটা কম্পিটিটিভ এক্সাম হচ্ছে, প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের কম্পিটিশন আলাদা, স্ট্রাগল আলাদা। সুতরাং ও চাইবে, ও চান্স পেতে, ও চাইবে একটা ভুল কোশ্চেন তোমাকে উত্তর বলে দিয়ে, ভুল উত্তর তোমাকে নামিয়ে দিতে। হাউ ক্যান ইউ ট্রাস্ট হিম বা হার? সুতরাং কখনোই পাশে বসার সিটে কাউকে কিছু জিজ্ঞাসা করবে না। অ্যান্ড লাস্ট থিং ইজ দ্যাট সমস্ত পরীক্ষা প্রসেসের মধ্যে যেখানেই দুশ্চিন্তিত হবে, ভয় লাগবে, একটু বাবা মার কথা ভাববে। বাবা মার আদর, ভালোবাসা, যদি বাবা মা সবসময় না থেকে থাকে, যদি বাবা মা সবসময় ভালো না বেসে থাকে, যে মানুষটা তোমাকে ভালোবাসে, যে মানুষটা তোমার সত্যি ভালো চায়, কোনো কোনো ক্ষেত্রে সিএসডিজি ইটসেলফ, তুমি ভাবতে পারো আমাদের কথা, তুমি ভাবতে পারো তার কথা যে তোমার ভালো চায়। খুব যখন টেনশন হয়ে যাবে তখন একটু বাবা মা হলে বেস্ট হয়, তারা তো বেস্ট ফার্স্ট গুরু, তাদের কথা ভেবো। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ক্লাস। আশা করি তোমাদের এটা কাজে লাগবে যদি পুরোটা শোনো। আশা করি আমার ক্লাস শোনার পরে তোমাদের সেই ভুলগুলো হবে না যে এই ক্লাসটা শোনেনি বা এই ক্লাসটা স্কিপ করে গেছে। ওকে, বেস্ট অফ লাক।